তো রাজশাহী চট্টগ্রাম দুটো দলই ভালো ক্রিকেট খেলছে এই বিপিএলে, তারা কিন্তু দর্শকদেরকে ইমপ্রেস করতে পেরেছে। দলের মধ্যেও ব্যালেন্স আছে। রাজশাহী চট্টগ্রাম কাকে এগিয়ে রাখেন? আপনি তো মাঠ থেকে খেলাটা ফলো করেন। রাজশাহী চট্টগ্রাম ম্যাচে আপনাকে নিশ্চিতভাবে রাজশাহীকে এগিয়ে রাখতে হবে। চট্টগ্রাম অনেকটা সারপ্রাইজ প্যাকেজ, যে দলটা টুর্নামেন্টের আগের দিন মালিকানা পরিবর্তন হয়েছে, যেটা তাদের জন্য ভালো হয়েছে। বিসিবি যখন দায়িত্ব নিয়েছে, এই প্লেয়াররা নিশ্চিন্ত নির্ভর হয়ে খেলতে পেরেছে যে তাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং আপনার ক্রিকেট খেলতে হলে বিপিএল এর মতো মঞ্চে আমরা জানি যে পেমেন্ট নিয়ে কি কত ধরনের সমস্যা হয়। বিসিবি দায়িত্ব নেওয়ার পরে তারা যখন নির্ভর হয়ে খেলেছে, তারা তাদের শতভাগ দিয়েছে এবং এই দলটা খুব বেশি রদবদলের দিকে যায়নি। হাবিবুল বাশার সুমন বা নাফিস ইকবালরা যখন দায়িত্ব নিয়েছেন, তারা জানতেন যে এই দলটার বোলিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী এবং ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে, এবং সেই অনুযায়ী তারা কিছু বিদেশি ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েছিল যারা পারফর্ম করেছেন। অ্যাডাম রজিংটনকে তারা খুব বেশি মিস করছে। 6 ম্যাচে যিনি 250-এর ওপর রান করেছিলেন, যার গড় এইবারে টুর্নামেন্টের সবচেয়ে বেশি, তার জায়গায় মোহাম্মদ হারিসকে নিয়ে আসা হয়েছে। তিনি এখনো পর্যন্ত আসলে পারফর্ম করতে পারেননি। নাইম শেখ, যাকে 1,10,00,000 টাকায় কেনা হয়েছে, তিনিও তার সেরা ছন্দে এখনো পর্যন্ত ফিরতে পারেনি, সেরা 10-এও নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবারের বিপিএল এখন পর্যন্ত টপ রান গেটারদের তালিকায় 8 বা 9 নম্বরে সম্ভবত আছেন। স্ট্রাইক রেটটা নিয়েও একটু স্ট্রাগল করছেন, শুরুর দিকে খুব ভালো খেলছিলেন। তো এই দুইজনের উপর চট্টগ্রাম অনেকাংশে নির্ভর ছিল, রজিংটন এবং নাইম শেখ। রজিংটন চলে যাওয়ার পর নাইম শেখের ব্যাটেও কিন্তু রান আসছে না। গেল 2টা ম্যাচ তারা হেরেছে। হাসান নেওয়াজ খুব ভালো পারফর্ম করছিলেন, তবে লোকাল ক্রিকেটারদের মধ্যে নামি দামি ব্যাটসম্যান, যেটা তাওহিদ হৃদয়, শান্ত বা মুশফিকরা করছেন, সেই জায়গায় তাদের একটা দুর্বলতা আছে। আপনি দেখুন মিডল অর্ডারে তাদেরকে সাদমান ইসলাম বা মাহমুদুল জয় বা মাহফিজুল ইসলাম রবিন, তাদের উপর নির্ভর করতে হচ্ছে। তাদের মূল শক্তির জায়গা তাদের টপ অর্ডার, ওপেনার এবং তাদের লেট মিডল অর্ডার, যেখানে হাসান নেওয়াজ, আমির জামাল এবং আসিফ আলী আছেন। মিডল অর্ডারটা তাদের একটা দুর্বলতার জায়গা। অ্যাবসলিউটলি। এবং রাজশাহীর দিকে যদি আমরা আসি, তাহলে সেখানে টপ অর্ডারে কিন্তু দারুণ একটা ব্যালেন্স আছে। এবং আপনি যদি একটা সিরিয়ালেই তাদের ব্যাটসম্যানদেরকে দেখেন, তাহলে ব্যাটিংয়ে খুব চমৎকার ব্যালেন্স নিয়ে কিন্তু রাজশাহী এই বিপিএলটা খেলছে। সাহেবজাদা ফারহান, তানজিদ তাবিব, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, জিমি নিশাম, আকবর আলী, রায়ান বার্ল, প্রত্যেকটা নামই কিন্তু মানে প্রতিপক্ষের জন্য ভয় জাগানিয়া নাম, এবং সেখানে তারা কিন্তু ড্যামেজ রিপেয়ার করার জন্য এভরিওয়ান ইজ রেডি। ধরুন এই দলটা প্রচণ্ড হোমওয়ার্ক করে এসেছে, সেটা বোঝা গেছে তাদের টিম কম্বিনেশন দেখে। আপনি শুধু সাহেবজাদা ফারহানকে পেয়েছেন, হান্নান সরকার জানতেন যে সাহেবজাদা ফারহান চলে যাবেন, ওই সময় মোহাম্মদ ওয়াসিমকে তারা নিয়েছে। আবার ওয়াসিম তার খেলাটা খেলে চলে গেছেন, সাহেবজাদা ফারহান আবার যুক্ত হয়েছেন। জিমি নিশাম, যার ইন্ডিয়ার সাথে সিরিজ খেলার কথা, তাকেও সম্ভবত তারা মানিয়ে নিয়েছে যে তিনি ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটা ড্রপ করছেন এবং রাজশাহীর পুরো টুর্নামেন্টটা তিনি খেলবেন। তো ইট ওয়াজ আ ভেরি গুড সাইন ফর রাজশাহী ওয়ারিয়ার্স। এবং রায়ান বার্ল আছেন। তাদের একটা সমস্যার জায়গা বিনুরা ফার্নান্দোর উপর তারা অনেক বেশি নির্ভরশীল। বিনুরা ফার্নান্দোর ইনজুরি আছে। বিনুরা ফার্নান্দোর জায়গায় গেল ম্যাচে জাহানদাদ খান খেলেছেন, এবং এই ধরনের হ্যামস্ট্রিং চোটে আসলে 50-50 কল যে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন কি পারবেন না। যদি বিনুরা ফার্নান্দো না খেলেন, সেক্ষেত্রে হয়তো তানজিম সাকিবকে তারা ট্রাই করে দেখতে পারে, লামি ছানার একটা সুযোগ থাকতে পারে। তাদের বিনুরা ফার্নান্দোর উপর আসলে অনেকাংশে নির্ভর করতে হবে যে একাদশটা তাদের কেমন হবে। আপনি দেখুন এই দলটাতে রিপন মন্ডল খুব ভালো বোলিং করছেন। 7 ম্যাচে সম্ভবত তার 17টা উইকেট, সবচেয়ে বেশি উইকেট শরীফুলের, 23টা উইকেট তিনি পেয়েছেন। রিপন মন্ডল প্রথম দিকে সুযোগ পাচ্ছিলেন না, যখন সুযোগ পেয়েছেন আর পেছনে ফিরে তাকাননি। রিপন মন্ডল ভালো করেছেন, আব্দুল গাফফার সাকলাইন ভালো করেছেন, এবং সে কারণে জাতীয় দলের প্রিমিয়ার ফাস্ট বোলারদের একজন তানজিম সাকিব, যাকে 68 লাখ টাকা সম্ভবত কিনেছে রাজশাহী, শেষের দিকের ম্যাচগুলোতে কিন্তু খেলায়নি। গেল ম্যাচে, যেই ম্যাচটা তাদের হারানোর কিছু ছিল না, পাওয়ার কিছু ছিল না, সেই ম্যাচে তানজিম সাকিব আবার ফিরেছেন। মাঝখানে 3টা ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে, গেল ম্যাচে আবার তিনি উইকেট পেয়েছেন। এখন তার একটা মধুর সমস্যায় পড়বে যে আব্দুল গাফফার সাকলাইনকে খেলাবে নাকি তানজিম সাকিবকে খেলাবে। তানজিম সাকিবের কাছে র পেস আছে, ব্যাটিংটা শেষ দিকে করতে পারেন। আব্দুল গাফফার সাকলাইনের কাছে আবার পেস না থাকলেও বিপিএল এর উইকেটে স্লোয়ার কাটারগুলোতে তিনি যথেষ্ট পারদর্শিতার প্রমাণ কিন্তু দিয়েছেন। তো এই একটা মধুর সমস্যার সমাধান তাদের করতে হবে, যেটা ইম্পর্টেন্ট আসলে। রাজশাহী এবং চট্টগ্রাম যেহেতু কোয়ালিফায়ার 1 ইম্পর্টেন্ট ম্যাচ, জিতলেই ফাইনাল। সো দুই দলের মধ্যেই কিন্তু টুর্নামেন্টে সবচেয়ে ভালো করা প্লেয়াররা আছে। শরীফুল হাইয়েস্ট উইকেট টেকার, এবং সেই জায়গা থেকে রিপন মন্ডল সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, তিনি খেলছেন রাজশাহীর হয়ে। নাজমুল শান্ত সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। সো ওভারঅল ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাদেরকে দেখছেন দুই দল থেকে? দিন শেষে বিপিএল এর মঞ্চে ডিসাইসিভ ফ্যাক্টর কিন্তু স্পিনাররা হয়ে যেতে পারে। আমরা পেসারদের নিয়ে কথা বলছি, তবে দুই দলের স্পিন শক্তিতে আবার চট্টগ্রাম এগিয়ে আছে। তানভীর ইসলাম, শেখ মাহেদী দুজনই
টপ 10 উইকেট গেটারদের তালিকায় আছেন, দুজনের ইকোনমি 7-এর কম। অন্যদিকে রাজশাহীর স্পিন ডিপার্টমেন্টের দিকে যদি আপনি তাকান, ওই জায়গায় তারা একটু স্ট্রাগল করেছে, এই একটা জায়গায় তাদের সমস্যা। SM মেহরব শুরুর দিকে খেলেছেন, খুব ভালো পারফর্ম করেছেন তা না। এরপর আমরা হাসান মুরাদকে খেলতে দেখেছি, একজন নতুন স্পিনারকে, আনঅর্থোডক্স স্পিনারকে তারা ট্রাই করেছে। তো রায়ান বালের উপর আপনি পুরোপুরি নির্ভর করতে পারেন না, কারণ তিনি একজন পার্ট টাইমার। তাকে সঙ্গ দেওয়ার জন্য যে স্পিনারটা প্রয়োজন, সেই জায়গায় কেউই রাজশাহীর হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে পারফর্ম করতে পারেনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.